আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব এরদোয়ানের ঘোষণা, গাজায় আসছে ঝাঁকে ঝাঁকে তুর্কি বাহিনী। আরও জানিয়ে দেব মুসলিম নেটোর নেতৃত্ব দেবে পাকিস্তান। এরপর থাকছে যুক্তরাষ্ট্রের বিপুল ক্ষেপণাস্ত্র ধ্বংস করল ইরান। এবং সর্বশেষ থাকছে ইসরায়েলকে চ্যালেঞ্জ ছুড়ে দিল নতুন ফ্লোটিলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। এরদোয়ানের ঘোষণা, গাজায় আসছে তুর্কি বাহিনী। গাজায় নির্বিচারে ইসরায়েলের বর্বরতা চললেও বিশ্ব নেতৃত্ব তা থামাতে এখনও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়ার সাহস করেনি। শুধু ইরান এবং তার নেতৃত্বাধীন হিজবুল্লাহ হতিগোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ানও কঠোর ভাষায় নিন্দা করে এসেছেন এই মানবতা বিরোধী অপরাধের। তবে এবার এরদোয়ান রীতিমতো হুঙ্কারি দিলেন ইসরায়েলের বিরুদ্ধে। এরদোয়ান স্পষ্ট ভাষায় বলেছেন, তুরস্ক ইসরায়েল গাজার সংঘাতে সরাসরি প্রবেশ করতে পারে। যারা ইতোপূর্বে কারাবাখ এবং লিবিয়ার যুদ্ধে, সবাই জানেন কারাবাখের যুদ্ধে তুরস্ক আর্মেনিয়ার বিপক্ষে সরাসরি আজারবাইজানকে সামরিক সহায়তা প্রদান করে দেয়। সামরিক প্রশিক্ষণ, এমনকি ছদ্মবেশে তুরস্কের সামরিক বাহিনীর সদস্যরা এই যুদ্ধে অংশ নেন বলে কথিত আছে। অন্যদিকে লিবিয়ার গৃহযুদ্ধের সময়ও তুরস্ক সরাসরি সামরিক হস্তক্ষেপ করে। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে তুরস্ক যদি সরাসরি যুদ্ধে নামে তাহলে পরিস্থিতি পাল্টে যেতে পারে বলে মত সমর বিশারদদের। এমনকি তুরস্ক যদি ইসরায়েলের বিরুদ্ধে হামাস, ইসলামিক জিহাদের মতো প্রতিরোধ সংগঠনকে সামরিক সহায়তা শুরু করে তাহলেও ইসরায়েলকে বড় ক্ষতির মুখে পড়তে হবে। সামরিক শক্তির দিক থেকে তুরস্ক এখন বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী দেশ। বিশেষ করে সমরাস্ত্র নির্মাণের দিক থেকে তুরস্কের অর্জন ঈর্ষণীয়। যুদ্ধে ড্রোন নির্মাণে রীতিমতো বিপ্লব ঘটিয়েছে দেশটি। রাশিয়ার বিপক্ষে যুদ্ধে তারা ইউক্রেনের কাছে বা আরাক্তা টিভি-2 ড্রোন বিক্রি করে, যা দিয়ে যুদ্ধে প্রথম দিকে রুশ বাহিনীর বেশ ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয় জেলেনস্কির সেনারা। রোববার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান দেশটির কৃষ্ণ সাগর সংলগ্ন রিজে প্রদেশে ক্ষমতাসীন একে পার্টির সদস্যদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন। সেখানে তিনি স্পষ্ট করেই বলেছেন, আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে এসব কাজ করতে না পারে। আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করেছি ঠিক সেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি, আমরা ইসরায়েলের সাথেও তাই করতে পারি। এমন কিছু নেই যা আমরা করতে পারি না। আমাদের কেবল শক্তিশালী হতে হবে। এর আগে এরদোয়ান ইসরায়েলের আগ্রাসন রুখতে লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছিলেন। গত মাসেই লেবাননে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন এরদোয়ান। এ সময় তারা লেবাননে ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসন ও সর্বাত্মক যুদ্ধের হুমকি নিয়ে আলোচনা করেন। মুসলিম ন্যাটোর নেতৃত্ব দিবে পাকিস্তান। যদি মুসলিম বিশ্বেরও থাকত নিজেদের ন্যাটো, পশ্চিমাদের মতো একটি শক্তিশালী সামরিক জোট, যেখানে এক দেশের উপর আঘাত মানে 50টিরও বেশি দেশের উপর আঘাত, তখন কি বিশ্ব শক্তির ভারসাম্য কাঁপত না? এই কল্পনা এখন অনেকটা বাস্তব আলোচনা এসেছে। কারণ সৌদি আরব আর পাকিস্তান সম্প্রতি যে সামরিক চুক্তিতে সই করেছে সেটাকে অনেকেই বলছেন এটাই হয়তো মুসলিম বিশ্বের ভবিষ্যৎ সামরিক জোটের প্রথম ধাপ। চুক্তির শর্তটাই ভেবে দেখুন। যদি পাকিস্তানের উপর আক্রমণ হয় সেটাকে সৌদির উপর আক্রমণ ধরা হবে, আবার সৌদির উপর হামলা হলে সেটাও পাকিস্তানের উপর হামলা হিসেবেই গণ্য হবে। শুনতে কি পরিচিত রাখছে না? হ্যাঁ, এটা অনেকটাই ন্যাটোর আর্টিকেল 5-এর মতো ওয়ান ফর অল ফর ওয়ান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন, শুধু সৌদি নয়, আরও কয়েকটি মুসলিম দেশ এমন চুক্তির ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। তিনি বলেন, যদি এই চেইনে আরও দেশ যুক্ত হয় তাহলে একসময় এটা নতুন ন্যাটো হয়ে উঠতে পারে। আর এর নেতৃত্ব নেবে পাকিস্তান, যার হাতে আছে পারমাণবিক শক্তি। ৩রা অক্টোবর পার্লামেন্টে বক্তব্য রাখার সময় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এখন প্রশ্ন হল, এমন হলে কি ঘটবে? ভাবুন, সৌদি আরব মধ্যপ্রাচ্যের তেলের রাজ্য, পাকিস্তান দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ, আর এর সঙ্গে যদি যুক্ত হয় ইরান, তুরস্ক, মিশর বা কাতারের মতো দেশ, তখন কি পশ্চিমাদের প্রতিটি পদক্ষেপের আগে 10 বার ভাবতে হবে না? কিন্তু এখানেই আরেকটা প্রশ্ন আসে। ন্যাটো শুধু সামরিক শক্তির উপর দাঁড়িয়ে নেই, এর সঙ্গে আছে অর্থনীতি, প্রযুক্তি, রাজনৈতিক ঐক্য। মুসলিম বিশ্বের ভেতরে কি এই ঐক্য সম্ভব? তবে যদি একদিন এই জোট বাস্তব হয় তাহলে বিশ্ব রাজনীতির মানচিত্র বোধহয় নতুন করে আঁকা হবে।
যুক্তরাষ্ট্রের বিপুল ক্ষেপণাস্ত্র ধ্বংস করল ইরান। যুক্তরাষ্ট্রের $50 কোটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইরান। শুনে চোখ কপালে উঠল না? কিন্তু ঘটনা সত্যি। আর এই তথ্য নিশ্চিত করেছে খোদ মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রকাশিত নথি, যদিও বর্তমানে তা ডিপার্টমেন্ট অফ ওয়ার নামে পরিচিত। এখন প্রশ্ন হলো, ইরান যুক্তরাষ্ট্রের এত বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল কিভাবে? চলুন সে প্রসঙ্গে আসা যাক। একবার ভাবুন, মাত্র 12 দিনের যুদ্ধ, এবং তাতে ইরান ও ইসরায়েলও নয়, যুক্তরাষ্ট্র কিভাবে প্রায় $50 কোটি ক্ষেপণাস্ত্র হারালো। সম্প্রতি এমন তথ্য জানা গেছে নির্ভরযোগ্য সূত্রে। কেন এমন ক্ষতি হলো যখন লক্ষ্য ছিল কেবল ইসরায়েলকে সহায়তা করা? এর অর্থ কি শুধু আর্থিক ক্ষতি, নাকি ইঙ্গিত দিচ্ছে সামরিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের? ডিপার্টমেন্ট অফ ওয়ারে প্রকাশিত নথি বলছে, এই সংঘর্ষ চলাকালীন ইসরায়েল অতি উচ্চমানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছুড়েছে, কিন্তু সেই ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশই হারিয়েছে যা যুক্তরাষ্ট্র দিয়েছিল ইসরায়েলকে। সংবাদ মাধ্যম দ্য ওয়ারজোন এবং বিজনেস ইনসাইডারের উদ্ধৃতি অনুযায়ী 100 থেকে 150টি থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। নথিতে জরুরি তহবিল চাওয়া হয়েছে $498.265 মিলিয়ন, যা দিয়ে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিস্থাপন করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি যুক্তরাষ্ট্রের জন্য এমন সমর্থন এত ব্যয়বহুল হয়, ভবিষ্যতে তারা কতটা সাহায্য করতে পারবে ইসরায়েলকে? বিশেষ করে কংগ্রেসের অনুমোদন ছাড়া বাজেট বাড়ানো সম্ভব নয়, অর্থাৎ রাজনৈতিক ও আর্থিক চাপ প্রবল। কে বুঝলেন ভাই? অনলি যাই চায়। এই ক্ষেপণাস্ত্র হারানো শুধু আর্থিক ক্ষতি নয়, এটি ইঙ্গিত দেয় যে এমন ছোট সংঘর্ষেও অত্যাধুনিক সামরিক প্রযুক্তি পরীক্ষা হয়ে যাচ্ছে। প্রতিস্থাপন ও বাজেট অনুমোদনের প্রক্রিয়াও আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। যদি ইরান এবং ইসরায়েলের সংঘর্ষ আরও তীব্র হয়, মার্কিন প্রতিরক্ষা কতটা সক্ষমতা দেখাতে পারবে? কি মনে হচ্ছে, এই পরিস্থিতি কি ভবিষ্যতে আরও বড় আঞ্চলিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটুকুই সীমাবদ্ধ থাকবে? মাত্র 12 দিনের সংঘর্ষে যুক্তরাষ্ট্রের এত বিশাল ক্ষতি শুধু একটি সামরিক ঘটনা নয়, এটি আন্তর্জাতিক শক্তির ভারসাম্য, বাজেট, কংগ্রেসের অনুমোদন প্রক্রিয়া এবং সামরিক কৌশল সবকিছুকে একসাথে প্রভাবিত করছে। এ ঘটনা মনে করিয়ে দেয় যে কোনো আঞ্চলিক সংঘাতের প্রভাব কেবল যুদ্ধে সীমাবদ্ধ থাকে না, তার প্রভাব ছড়িয়ে পড়ে অর্থনীতি, কৌশল এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যেও। ইসরায়েলকে চ্যালেঞ্জ ছড়ে দিল নতুন ফ্লোটিলা। ইসরায়েল ভেবেছিল সমুদ্র ফ্লোটিলাকে ধরপাকড় করে বিশ্বকে এমন ভয় দেখাবে যাতে গাজার দিকে কেউ তাকানোর সাহস না করে। কিন্তু গ্রেফতারের ভয়, সমুদ্র অবরোধ সব পেছনে ফেলে আবারও গাজার উদ্দেশ্যে যাত্রা করেছে এক সাহসী নৌবহর। এই বহর আর 5টা বহরের মতো নয়, এটি গড়ে উঠেছে 15 বছরের সমুদ্র অভিযানের অভিজ্ঞতায় বলিয়ান একদল নির্ভীক মানুষের হাতে। চিকিৎসক, সাংবাদিক, অধিকারকর্মী সহ মোট শতাধিক যাত্রী কাঁধে